সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্টে নতুন বিষয় এবং নতুন অতিথির সাথে। দর্শক, আমাদের আজকের বিষয় কেমন চলছে শিক্ষা, এবং আমাদের আজকের অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টুডিওতে ডক্টর ইসলাম শফিক, শিক্ষক গবেষক ও গণমাধ্যম পরামর্শক। আপনাকে স্বাগত জানাচ্ছি এটি নিউজ স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম, আমাদের আজকের বিষয় কেমন চলছে শিক্ষা, এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চলে যাচ্ছে আমাদের আগত অতিথির কাছে। স্যার, একটু শৈশবে ফিরে যাই। নতুন বই, একটি অন্যরকম ভালো লাগা, একটি অন্যরকম আনন্দর কথা। আমরা নতুন বই হাতে পেলে হয়তো আপনিও মনে করতে পারবেন যে পৃষ্ঠা উল্টে দেখতাম, নতুন বইয়ের ঘ্রাণ নিতাম, এবং সেই বইয়ের নতুন নতুন গল্পগুলো, এটা আমাদের জন্য কিন্তু ছোটবেলায় অন্যরকম বিনোদন ছিল। এবং যদি আমরা শৈশবে হয়তো আপনি অনেক খেলাধুলা করেছেন মাঠে, আমি হয়তো একটু কম করেছি, বাট এখনকার শিশুরা মাঠে খেলতেই পারছে না, একদম ঘর কেন্দ্রিক, মোবাইল কেন্দ্রিক। কিন্তু এই নতুন বইটা কিন্তু আসলে একটা আনন্দ দিয়েই যেত আর কি, এবং বই একটা উৎসব চলতো। কিন্তু এবার একটু ম্লানের ব্যাপার যে আসলে তাদের কষ্টেরই ব্যাপার, আমি বলবো ছোট মনে একটি বড় দাগ কেটেছে, কিন্তু যে নতুন বই তারা নতুন দিনে বা নতুন বছরে তারা হাতে পায়নি। নতুন দেশ, স্বাধীন দেশ আমাদের এখন আমরা বলছি, কিন্তু এই থেকে তারা বঞ্চিত। কেমন দেখছেন আপনারা এই সার্বিক বিষয়টি? আপনি যথার্থ বলেছেন। শৈশব এবং এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা দেখেছি সিংহভাগ সময়ে গত বছর পুরনো বই সংকলনের একটা সুযোগ ছিল। যারা সিনিয়র থাকতো সেখান থেকে আগে থেকেই, মানে আগে কিন্তু এরকম প্রতি বছর নতুন বই সংকট ছিল, পূর্বেও ছিল, এটা এমন যে নয় নতুন হয়েছে। তখন তারা পূর্বতন যারা সিনিয়র শিক্ষার্থী থাকতেন তাদের কাছ থেকে তারা সংগ্রহ করতেন। জি, এই পুরনো বই মলাটবন্দি করে পড়তে আমরা দেখেছি পুরনো প্রজন্মের। কিন্তু তখন নতুন বই পাওয়ার যে মলাটের গন্ধ আপনি যেটা বললেন, এটা ছিল ঘ্রাণ নেয়া, যেটা আমি পাবো, সত্যি কি পাবো আমি নতুন বই, এটা ছিল। তখন বিনামূল্যে বই ছিল না, প্রাথমিক পর্যন্ত ছিল, মাধ্যমিকে ক্রয় করতে হতো বই। এটার জন্য আগের বছরের যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, তারা প্রাক্তনদের অর্ধেক মূল্যে বা কার কাছ থেকে নেওয়া যায় বইগুলি ভালো আছে, সেই একটা সংস্কৃতি আমাদের সমাজে ছিল। কিন্তু পরবর্তী সময়ে যে প্রযুক্তির বিবর্তন, আমাদের উন্নয়ন, বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছিল বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া। এটা একেবারে সবাই প্রত্যাশা করতো, অভিভাবকরাও সেইভাবেই প্রস্তুতি নিয়েছিল। কিন্তু এবছর যে ধাক্কাটা খেয়েছে, যেটা আমাদের নতুন পরিবর্তিত সিলেবাস এবং জুলাই বিপ্লবের পরবর্তীতে প্রেক্ষাপটে একেবারেই ধ্বংস হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। একেবারেই ধ্বংস এই শব্দটা বললাম একেবারে সচেতনভাবেই, কারণ আপনি দেখবেন আমাদের শিক্ষা কারিকুলামে 3 বছর পেরিয়ে গেছে কিন্তু হাতে বই নেই। তাহলে যেই প্রজন্মকে টেবিলে বসাতে গিয়ে গলদঘর্ম হয়ে যাচ্ছে পিতামাতা, সেখানে দৃশ্যমান হস্তগত পুস্তক না থাকলে তাকে কি আশা দিয়ে তাকে বিদ্যালয়ে নিয়ে যাবে, তাকে কোন আশা দিয়ে টেবিলে বসাবে? প্রথমেই তো সংকটে পড়ে যাচ্ছে, আমি বিদ্যালয়ে কি করব, বই তো নেই, শিক্ষকের হাতে বই নেই, তিনি কি দিয়ে পড়াবেন? ইভেন মূল্যায়ন যে আগের যেই পূর্বতন যে কিছু কারিকুলামের যে পরিবর্তন এসেছিল, এটা হিউজ সমালোচনা আলোচনার মধ্য দিয়ে এক নতুন দিকে যাচ্ছিল, সেখান থেকে আবার পূর্বতন সিলেবাসে ফিরে যাওয়া, সেখানে একটা বড় ধরনের হোঁচট খেয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এখন আপনি যে বলছিলেন আসলে পরিবর্তন হয়েছে, পরিমার্জন হয়েছে অনেকগুলো, আবার নতুন একটি দরপত্রর ব্যাপার এসেছে, এবং ছাপা সংক্রান্ত নানা কাজে বিলম্বের কারণে এই সংক্রান্ত বিষয় আসলে এটি একটি সেন্সিটিভ বিষয়। আপনিও বলছিলেন কিভাবে আসলে তাদের নিয়ে যাওয়া হবে পড়ার টেবিলে। তো এই বিষয়টির উপরে কি আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া যেত না মনে করছেন? আমাদের যেই শিক্ষা দুর্নীতি, এটি কিন্তু চরমে, প্রতিটা পদে পদে আপনি শিক্ষা মন্ত্রণালয় বলবেন, আপনি দেখবেন আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য 2টি মন্ত্রণালয় রয়েছে। একটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয়, সেটা শুধুমাত্র 5ম শ্রেণী পর্যন্ত তার দেখভাল করেন। অন্যটা নিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা, এটার জন্য আলাদা মন্ত্রণালয়। 2টা মন্ত্রণালয় কিন্তু আলাদাভাবে কাজ করে। তাদের জন্য আবার পাঠ পুস্তক যেটা প্রকাশ হয়, তাদের জন্য আলাদা কিন্তু আলাদা সংস্থা রয়েছে, জাতীয় পাঠ্যক্রম এবং পুস্তক প্রকাশন বোর্ড, NCTB। এই যে সংস্থাগুলি, সেগুলি সমন্বয় অভাব রয়েছে। আমরা কেন বারবার সিলেবাস পরিবর্তনের দিকে যাই? এর মূল লক্ষ্য হচ্ছে প্রজেক্ট তৈরি করা। যদি আমাদের মূল লক্ষ্য থাকে শিক্ষাকে আধুনিকায়ন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রবর্তন করা,
তাহলে সেটাকে গতি প্রকৃতি অনুসরণ করে তো খানিকটা পরিমার্জন হবে। অবশ্যই আমল পরিবর্তন করা মানেটা কি? আমরা দেখলাম উন্নত দেশের ফর্মুলা আমাদের দেশে নিয়ে আসা। আমি সেই উন্নত দেশের সমাজ অবকাঠামোতে বাস করি না। আমার হাওর রয়েছে, বাওর রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে, মধ্যবিত্ত রয়েছে, শীত প্রধান দেশ রয়েছে। আমাদের কতদিন বন্ধ থাকে স্কুল, আমাদের সেই অবকাঠামো এবং শিক্ষণ যেই যারা শেখাবেন সেই শিক্ষকরা প্রস্তুত কিনা। আমি একটা ফর্মুলা এখানে এনে চাপিয়ে দিলাম, সেই চাপিয়ে দেওয়া ফর্মুলা নেয়ার মতো প্রস্তুত কিনা আমাদের অবকাঠামো, সেটা একটা প্রশ্ন ছিল। তাহলে যারা এখানে বদলি হয়ে আসেন মন্ত্রণালয়ে, তার একটা প্রজেক্ট করার জন্য, বড় ধরনের প্রকল্প করার জন্য মূলত এই শিক্ষা কারিকুলামে 10 বছর পর পর একেবারে আমূল পরিবর্তনে তারা একটা প্রকল্প গ্রহণ করেন। কারণ যারা আগের খেয়েছেন, দুর্নীতিতে গ্রস্ত ছিলেন, তারা অবসরে চলে গেছেন। নতুন যারা ওই পদে আসছেন তাদের খাবার জায়গা নেই। একেবারে আমি সরাসরি দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের আমি লিখেছি এটা নিয়ে, যে এই প্রকল্পগুলি আদৌ আমাদের শিক্ষণ, মানবিকতা উন্নয়ন, বিজ্ঞান ভিত্তিকের জন্য কতটুকু ফলপ্রসূ। সেই R&D করেছে, কিন্তু R&D দেখানো পড়া। তাহলে এখন যে চলে গেল আবার 12-তে, তাহলে 12 কি অচল? তাহলে কেন 22-এ গিয়ে আমরা সেটা একেবারে খারিজ করে দিলাম যে এটা চলবেই না, নতুন একটা কারিকুলাম আনতে হবে? তাহলে এখন আবার আমরা চলে গেলাম চাপিয়ে দেওয়ার ব্যাপারটা। ইভেন শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আন্দোলন ছিল যে এই চাপিয়ে দেওয়া কারিকুলাম শিক্ষার্থীরা গ্রহণ করতে পারছে না। আপনি দেখবেন ওখানে শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন ছিল, ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিকগত মূল্যায়ন প্রক্রিয়ার ভিতরে প্রচুর গলদ ছিল। যে আমরা গ্রেডিং পদ্ধতি থাকবো না, আমরা চলে যাব একটা বৃত্তাকার মূল্যায়ন, ত্রিভুজ মূল্যায়নে, কাউকে কোনো মানের দিক থেকে মূল্যায়ন করা যাবে না। একদম ঠিক আছে যে অসুস্থ প্রতিযোগিতার চেয়ে তার মেধার মূল্যায়ন করা, সেটার জন্য আপনি অন্য পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি বা তাকে পরীক্ষণ পদ্ধতিতে চেঞ্জ আনতে পারেন, কিন্তু কারিকুলামের দোষটা কোথায়? বা পরিবর্তন আনলেও সেটাকে একটি সিস্টেমেটিক ওয়েতে বা আমাদের অবকাঠামোগত পরিবর্তন করে শিক্ষকদের আরও উন্নয়ন করে তারপর একদম ইমপ্লিমেন্টেশন করা যায়, কিন্তু একবারে চাপিয়ে দেওয়া যায় না। আপনার কথা দিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো, এই বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলবো। কিন্তু আমি যদি দেখতে চাই, আমি প্রেস মালিকদের মহাসচিবের সাথে বসেছিলাম কিছুদিন আগে, এই সেটেই বসেছিলাম, তারাও বলছিল তাদের উপরও চাপিয়ে দেওয়া হয়েছে, কাগজের দামের ব্যাপার বলছিল। হ্যাঁ, একদম যথার্থ বলেছেন। একটা জায়গা তো ঠিক যে সময়টা কম পেয়েছে, এই সময়টা কম পাওয়াটাকে তারা পুঁজি করেছে, এই প্রকাশকরা পুঁজি করে তারা ব্যবসা করেছে, কালির দাম বাড়িয়েছে, কাগজ ইচ্ছা করে তারা দেরি করে এনেছে, আনতে চায়নি। গেল বইমেলা একটা বড় চাপ ছিল, এটাও সত্য। বাট এখানে যেটা হয়েছে যে আমাদের এটাকে পুঁজি করে তারা বাইরে কালোবাজারে বই বিক্রি করেছে, একদম নোট বইয়ের দিকে তারা বেশি মনোযোগ দিয়েছে। যখন শূন্যতা তৈরি হবে তখন মানুষ অপসংস্কৃতি অন্য পথে হাঁটা শুরু করবেন, যারা একটু চায় আগে থেকে বইটা হাতে পেয়ে যায়। আপনি PDF ডাউনলোড করে যদি বাসায় প্রিন্ট করেন বা কালার প্রিন্ট করেন, অনেক খরচ হয়ে যাবে। সেইটা ওরা বাইরে থেকে নোটবুক এবং তারা সাজেশন এই নামকরণ করে প্রচুর বই বিক্রি করেছে, এবং নিজেদের যে কারিগর স্কিল যারা বাধাই করে তাদেরকে দিয়ে অন্য কাজ করিয়েছে, যেমন নোটবুক বা অন্যান্য কমার্শিয়াল বই। তাহলে তারা এখানে একটা সিন্ডিকেশন, গত সরকারের সময় যারা সুবিধা নিয়েছে, এই সরকারে তারা খানিকটা স্থিমিত পথে হেঁটেছে। তারা চেয়েছে সরকার একটা ধাক্কা খাক নতুন করে, তারা যেন এই সময় না পায়। এটা বড় সিন্ডিকেট। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফিরে আসছি আপনার কাছে একটি বিরতির পর। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের বিষয় কেমন চলছে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা, আমরা সে ব্যাপার নিয়ে আরো কথা বলবো একটি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, বিরতি পর ফিরে আসলাম আমাদের আজকের আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। আসলে যদি আপনি সার্বিক শিক্ষা ব্যবস্থার মেরামতের কথাও বলছিলেন, একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, শিক্ষা পর্যায়ের একটি সময় গিয়ে ছাত্রছাত্রীরা আসলে ঝরে পড়ে, যেমন ক্লাস 5 বা ইন্টার পরে দেখি। তারপর একটা সময় দেখি আমরা যে মেধাবীরা চলে যায়, মেধা পাচার। সার্বিক এই বিষয়টিকে কিভাবে দেখবেন যে আসলে আমাদের কোথায় অদক্ষতা আছে এবং সেখানে কাজ করার জায়গাটা কোন জায়গায়? চমৎকার দুটা জায়গায়, একটা হচ্ছে ঝরে পড়া, একটা হচ্ছে ব্রেন ড্রেইন, মেধা পাচার, একেবারে বৈপরীত একটা শিক্ষা বিমুখতা আমরা দেখতে পাচ্ছি এখানে। যে শিক্ষার্থীরা স্কুলকে
আনন্দময় মনে করছে না, পাঠকে আনন্দ মনে করছে না একটা দিক থেকে, যেমন অন্য দিক থেকে তার অভাব। পরিবারগুলি আমরা নিম্ন মধ্যবিত্ত দারিদ্র পরিবার, অনেক সীমার নিচে আমরা বসবাস করি। সারা বাংলাদেশ আমরা যেভাবে উন্নয়নটা করেছি কাঠামোগতভাবে, রাজধানী কেন্দ্রিক, বিভাগ কেন্দ্রিক, আমাদের তৃণমূল পর্যায়ে কিন্তু এখনও আমরা স্কুল উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থায় আনতে পারিনি। আমাদের যেই প্রযুক্তি সেটা আলোটা পৌঁছায় নাই, যার ফলে আমাদের অল্প বয়সে যখন স্কুল আনন্দ দিবে না, আমাকে শিক্ষাকে টানতে পারবে না, ও তখন স্কুল বিমুখতা আমরা দেখি। ঝরে পড়ার সংখ্যা প্রায় 27% আমরা দেখি প্রাথমিক বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 8-9-এ ফেল করে অনেকে ঝরে যায়, তার দ্বিতীয়বার হতাশা হয়ে যায়, মাদকে আক্রান্ত হয় এবং ডিভাইস, এই ইন্টারনেট ডিভাইসে আসক্তি পড়ে। আমাদের প্রচুর শিক্ষার্থী ঝরে যাচ্ছে মাধ্যমিকে। এখান থেকে তাহলে আমাদের পরীক্ষাটা আমরা দেখি যে 12 লক্ষ পরীক্ষা দিচ্ছে, পাশ করছে 7 লাখ 8 লাখ, 4 লক্ষ এখানে ঝরে যায়। এটা গিয়ে উচ্চশিক্ষা যখন যায়, উচ্চশিক্ষা তার জন্য প্রস্তুত নয় সেই ভূমি, যত আসন নেই। ঢাকা ইউনিভার্সিটি একটা গণ্ডির মধ্যে রয়েছে, জাহাঙ্গীরনগরের যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বা যার বিজ্ঞান ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সেখানেও সীমিত আসন, কিন্তু পাশ করেছে প্রচুর। আর বিপরীতে 115টা বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের বেসরকারি পর্যায়ে, সেখানে অনেক টাকা দিয়ে পণ্য হিসেবে বিক্রি হয় শিক্ষা। সেই পণ্য কেনার মতো অনেকের সামর্থ্য নেই। ইভেন যারা কেনে তারা পরবর্তীতে যোগ্য জায়গাটা পায় না চাকরির জন্য। বেকারত্ব আমরা বাড়িয়ে ফেলছি, উচ্চশিক্ষিত বেকার বেড়ে যাচ্ছে। তাহলে টাকা দিয়ে পণ্যটা কেনার পর সে যেটা নিশ্চিত ভবিষ্যৎ নিশ্চয়তা করবে সেই গ্যারান্টিটা নেই। আমাদের সমাজ মেরামত করতে হবে, মানসিকভাবে তৈরি করতে হবে। সকলে উচ্চশিক্ষা আসার প্রয়োজন নেই। আমাকে অষ্টম নবম শ্রেণীতে সিদ্ধান্ত নিতে হবে আমি কারিগরিতে যাব কিনা, আমার উচ্চশিক্ষা যাব কিনা, আমার অ্যাবিলিটি, আমার জ্ঞানের দক্ষতা। আমাদের যোগাযোগ যুক্ত করতে চাই, অনেকে আসলে এসএসসির পরে চলে যাচ্ছে বা অনেকে এইচএসসির পরে চলে যাচ্ছে। আপনি যদি একটু বলেন যে এই যে বলছিলেন যে এই যে চেঞ্জ করতে হবে, আসলে কখন চিন্তা করলে একজন ছাত্রছাত্রীর জন্য উপকার হবে যে আসলে আমি কারিগরির দিকে যাব নাকি আমি জেনারেল লাইনে স্টাডি করব? এটা দারুণ একটা প্রশ্ন করেছেন। এটা তো মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা সমাজ এবং পরিবার ট্যাবু হিসেবে দেখে অনেকে। ট্যাবু হিসেবে আমাকে গ্র্যাজুয়েট হতেই হবে, সার্টিফিকেট লাগবে, নিতেই হবে, বিশ্ববিদ্যালয় না পড়লে আমার মর্যাদা থাকবে না। এই ধরনের ট্যাবু থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারটা জরুরি। তাহলে আমাদের সমাজের যারা পিতা মাতা, যারা সমাজ চিন্তক, তাদেরকে গণমাধ্যমের মাধ্যমে এই প্রচারটা চালাতে হবে যে আমাকে সকলেই উচ্চশিক্ষা আসার প্রয়োজন নেই। তাহলে আমাদের অষ্টম নবম শ্রেণী বা তার যে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখন পর্যন্ত রয়েছে প্রাথমিক বিদ্যালয়, সেটা যদি উত্তরণ করে অষ্টম শ্রেণী পর্যন্ত আনা হয়, তখনই সে সিদ্ধান্ত নেবে যে প্রাথমিক বিদ্যালয়টা অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবে। অষ্টম নবম থেকে 12 দ্বাদশ পর্যন্ত একটা প্রতিষ্ঠান পাঠ করবে। এত বারবার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। একটা জীবনে প্রাথমিক একবার, মাধ্যমিক একবার, কলেজে একবার, বিশ্ববিদ্যালয়ে একবার, পিএইচডি করার জন্য আরেকবার, এত প্রতিষ্ঠান বদলাতে বদলাতে হোঁচট খাচ্ছে, নিজেকে তৈরি করতে পারছে না। নিজেকে তৈরি করার জন্য এই অষ্টম নবম শ্রেণী, 11-12 এই 4টা ক্লাস ইম্পর্টেন্ট। সেখানে শিক্ষার্থী যেমন আর তার শিক্ষক, মেন্টর, পিতামাতা সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে এর মেধাটা, এই ব্যক্তিত্বের মেধা কোন দিকে যাবে। তা কারিগরি নেওয়া উচিত না বইটা পড়া উচিত, মেডিকেলে যাওয়া উচিত, তার আগ্রহটা কোন দিকে, আগ্রহটা তার কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে শিক্ষার্থীদের। সেই জন্য যে ধরনের শিক্ষক দরকার, আমাদের সেই ধরনের শিক্ষকের অভাব রয়েছে প্রাথমিক। আপনি অল্প পয়সা বেতন দিয়ে প্রাথমিক পড়াবেন তা হবে না। উন্নত দিকে সবচেয়ে নিচের লেভেলে মেধাবী শিক্ষকরা ওখানে নিয়োজিত থাকেন এবং স্যালারি থাকে অনেক লোভনীয়, এবং লোভনীয় বলতে যে তার স্বাচ্ছন্দ্যভাবে জীবন যাপন করতে পারবে। পেশনা দেওয়া না হলে সেও কিন্তু চিন্তা করতে পারবে না ব্রডলি, ছাত্রছাত্রীর জন্য চিন্তা করতে পারবে না। সে যদি স্কুলকে ফাঁকি দিয়ে, বিদ্যালয়কে ফাঁকি দিয়ে অন্য পেশা নিযুক্ত হয়, তাহলে বাচ্চাদের কোচিং ব্যবসা নিয়োজিত থাকে একদম। তাহলে ওখানে আমাদের মনোযোগ দিতে হবে বেতন কাঠামো, যে আমাদের মাধ্যমিক এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই ধরনের সুবিধা দিয়ে আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানবিক সম্পন্ন শিক্ষক সেখানে নিয়োগ দেবে। তাতে করে যে বেসমেন্টটা তৈরি হবে আমাদের শিক্ষার্থীদের মননে, ওইটা আপনি রিফ্লেকশন পাবেন পরবর্তীতে। এটি অদূর ভবিষ্যতে আমরা সমাধান পাবো। আমি সংক্ষেপে জানতে চাচ্ছি, আমি মেধা পাচার নিয়ে বলছিলাম, মেধাবী শিক্ষার্থীরা আসলে চলে যাচ্ছে, আমাদের দেশে থাকছে না। কিভাবে এই বিষয়টি আসলে আমাদের দেশের একটি সম্পদ তাদের রাখা যায় আমাদের দেশের স্বার্থে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না, জন্ম নিলেও থাকবে না। আমাদের রাজনৈতিক সহিংসতা, এখানে গবেষণা করার সুযোগ কম, যারা যোগ্য, যারা মেধাবী, তাদের আবিষ্কার যে করবে সেই ধরনের আমাদের গবেষণাগার নেই। তাহলে তার উন্নত জীবনের জন্য, গবেষণার জন্য এই ক্রিম, যারা একেবারে সুপার
মেধাবী তারা বৃত্তি নিয়ে চলে যায়, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার পরপরই তারা ছুটি নিয়ে চলে যায়, আর ফেরত আসে না। এই যে মেধা পাচারটা হয়ে যাচ্ছে, এই সংখ্যা 23% মতো ধরে নেওয়া হয় শেষ যে আমরা পরিসংখ্যান দেখেছি। তাহলে এখান থেকে রোধ করার উপায়টা কি? আমাদের এমন সমাজ রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে, চাকরি যেন মেধার ভিত্তিতে হয়, একদম সেটা যেন দলীয় রাজনীতির ভিত্তিতে না হয়, কোটাতে না হয়। এইটাই তো আন্দোলন ছিল। এবং যে শুধু কাজ করতে চায় মেধাবী, তাকে সে কাজের জন্য সহযোগিতা করা উচিত, কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে। রাইট। অসংখ্য ধন্যবাদ স্যার, মূল্যবান কিছু কথাবার্তা বলার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরো সময় পেলে আমরা আরো কথা বলতাম। এটিএন নিউজকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কেমন চলছে শিক্ষা, এই বিষয়ে কথা বলছিলাম। আমাদের সাথে ডক্টর ইসলাম শফিক, শিক্ষক, গবেষক ও গণমাধ্যম পরামর্শক। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।